আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাঁধা ভারত। এদিকে বিদেশিদের সঙ্গে বন্দর চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাও। এরপর থাকছে সরাইলে ৪.৫ ঘণ্টা ধরে সংঘর্ষ, বল্লুমের আঘাতে এক বৃদ্ধ নিহত। সর্বশেষ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। আপনি যদি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে কমেন্টে লিখুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার মুক্তি চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারই সঠিক পথে এগোচ্ছে, তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের। আর হ্যাঁ, সত্য খবর, ভেতরের খবর আর অদেখা তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা বলতে ভয় পায়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাঁধা ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবাদী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ঢাকা রায়টি কার্যকর করতে আগ্রহী হলেও সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ভারত, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের বিশ্লেষণে বলা হয়, হাসিনাকে ফেরত পাঠানো বা না পাঠানো নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনীতির সবচেয়ে জটিল অবস্থায় দাঁড়িয়েছে। একসময় ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রতীক হিসেবে দেখা হতো হাসিনাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে তার রাজনৈতিক উত্থান ছিল নাটকীয়। ১৯৭৫-এর অগস্টে সেনা অভ্যুত্থানে পরিবারকে হারানোর পর তিনি পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন। পরবর্তীতে ভারতেই দীর্ঘ নির্বাসন কাটিয়ে ১৯৮১-তে দেশে ফিরে আসেন। সেই থেকেই শুরু হয় বাংলাদেশের রাজনীতির আরেক কেন্দ্রীয় চরিত্র খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা, যা পরিচিত দুই বেগমের লড়াই নামে। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন হাসিনা। এক মেয়াদ পর ক্ষমতা হারালেও ২০০৮-এ ফিরে এসে পরবর্তী ১৫ বছর দেশ শাসন করেন কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ, বিরোধী দল ও মতপ্রকাশের ওপর দমন-পীড়ন, এইসব অভিযোগে। ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তিনি দিল্লির সঙ্গে যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়ান, যা আঞ্চলিক ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ২০২৪ সালের মধ্যভাগে সরকারি চাকরির কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়ে এবং দমন-পীড়নের ফলে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী তখন সহিংসতায় ১৪০০ মানুষ নিহত হয়। বাড়তে থাকা চাপের মুখে হাসিনার সরকার পতন হলে তিনি ভারতে পালিয়ে আশ্রয় নেন। অনেক বিশ্লেষকের মতে তার দেশত্যাগ ছিল জনগণের ক্ষোভ থেকে বাঁচার চেষ্টা। এরই ধারাবাহিকতায় অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। অভিযোগ ছিল আন্দোলন দমনে হত্যা, গুম, ড্রোন, হেলিকপ্টার ব্যবহার সহ সহিংস দমন-পীড়নের আদেশ দেওয়া। রায় ঘোষণার সময় আদালত কক্ষে স্বজনদের কান্না ও স্বস্তির প্রতিক্রিয়া পরিস্থিতির উত্তাপ আরও বাড়িয়ে তোলে। এখন মূল প্রশ্ন, ভারত কি তাকে ফেরত দেবে? সিএনএন বলছে, ভারতের আইন ও দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধে কাউকে ফেরত না দেওয়ার সুযোগ রয়েছে। বহু বিশ্লেষক মনে করেন দিল্লি সম্ভবত অভিযোগগুলোকে রাজনৈতিকই গণ্য করবে এবং সেই যুক্তিতে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানাতে পারে। ভারতের সাবেক কূটনীতিক অনিল ত্রিগুণায়ত একই সম্ভাবনার কথা বলেছেন। তবে ঢাকা থেমে নেই। রায়ের পরদিনই পররাষ্ট্র মন্ত্রক দিল্লিকে নতুন চিঠি পাঠিয়ে জানিয়েছে, হাসিনাকে ফেরত দেওয়া ভারতের দায়িত্ব। বাংলাদেশ চাইছে তাকে দেশে এনে রায় কার্যকর করতে। অন্যদিকে হাসিনার পরিবার বলছে ভারত তার জীবন রক্ষা করেছে এবং তারা কৃতজ্ঞ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে রায়ের প্রভাব অনেক গভীর। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, নেতৃত্ব সংকটে রয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিভাজন কমাতে চেষ্টা করছে, আর বিএনপি সহ অন্যান্য দল নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের পুনর্বিন্যাস করছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার সমীকরণ আরও পরিবর্তিত হতে পারে। সবশেষ প্রশ্ন, শেখ হাসিনার পতন কি বাংলাদেশের রাজনীতিতে একটি বিষাক্ত যুগের সমাপ্তি, নাকি নতুন অস্থিরতার সূচনা? দেশ ও অঞ্চলের কূটনীতি এখন সেই উত্তরের অপেক্ষায়। এদিকে বিদেশিদের সঙ্গে বন্দর চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাও। বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর সংশ্লিষ্ট চুক্তি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বাতিল না হলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। সমাবেশে
বজলুর রশিদ ফিরোজ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত সরকারি বেসরকারি অংশীদারি আইনের ৩৪ ধারায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদনের আগে চুক্তির শর্ত প্রকাশের নিষেধাজ্ঞা থাকলেও চুক্তি সম্পন্ন হওয়ার পর তা প্রকাশে কোনো বাধা নেই। অথচ সরকার চুক্তির শর্ত প্রকাশ না করে গোপনীয়তা বজায় রেখেছে। তিনি বলেন, শেখ হাসিনার করা আইন অনুযায়ী আপনারা চুক্তির শর্ত আগে প্রকাশ করেননি, ঠিক আছে, কিন্তু চুক্তি হওয়ার পরেও তা প্রকাশ না করা গোপন উদ্দেশ্যের ইঙ্গিত করে। সরকারের এই গোপনীয়তা প্রমাণ করে চুক্তির মধ্যে এমন কিছু রয়েছে যা জনগণের সামনে আনতে তারা সাহস পাচ্ছে না। এজন্যই আমাদের সন্দেহ, এতে দেশের স্বার্থ নয়, ব্যক্তিগত বা আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করা হয়েছে। সর্বশেষ, সারাইলে ৪.৫ ঘণ্টা ধরে সংঘর্ষে বল্লমের আঘাতে এক বৃদ্ধ নিহত। ব্রাহ্মণবাড়িয়ার সারাইলে ১০০% সরকারি জায়গার দখল নিয়ে পূর্ববিরোধের জেরে গ্রামের বাসিন্দাদের দুই পক্ষের সংঘর্ষে আরফজ আলী ৬০ বছর নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেউরা গ্রামের শিপন মিয়া ও দানা মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত আরফজ আলী পুরনো কাপড়ের ব্যবসা করতেন। তিনি দানা মিয়ার পক্ষের। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দেউরা গ্রামের ১০০% সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দানা মিয়া দখলে রেখেছিলেন। ৩-৪ বছর আগে ওই জায়গা দখলে নেন শিপন মিয়া। এ ঘটনায় উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে, সমাধান হয়নি। পরে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এ নিয়ে ১৫ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিন ২ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হন। ১৫ নভেম্বরের ঘটনার জেরে গতকাল বেলা ২টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁঠা নিয়ে আবার সংঘর্ষে জড়ান। বেলা ৩টার দিকে গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আপন মিয়া শতাধিক লোক নিয়ে শিপন মিয়ার পক্ষে সংঘর্ষে জড়ান। তারা প্রতিপক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালান। হামলাকারীরা বিশেষ পোশাক পরা ছিলেন। তাদের মাথায় ছিল হেলমেট। তারা প্রতিপক্ষের লোকজনের বাড়িতে ঢুকে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এ সময় দানা মিয়ার পক্ষের লোকজন পিছু হটতে বাধ্য হন। হামলার মুখে দানা মিয়ার লোকজন পালিয়ে গেলেও বাধা দেন আরফজ আলী, ফারুক মিয়াসহ কয়েকজন। এ সময় আরফজ আলী ও ফারুক মিয়াকে প্রতিপক্ষের লোকজন বল্লম দিয়ে উপরি আঘাত করে। পরে লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরফজ আলীকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সালাওয়াত পারভিন প্রথম আলোকে বলেন, রাত ৮টার দিকে ওই বৃদ্ধকে আমাদের এখানে আনা হয়েছিল, তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের বুকে, পেটে ও পিঠে ৪টি গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এতেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আহত ফারুক মিয়াতে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গ্রামের বাসিন্দাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শিপন মিয়া ও দানা মিয়ার বিরোধের বিষয়টি মীমাংসার জন্য গ্রামবাসী উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আপন মেম্বরের জন্য উভয় পক্ষের বিরোধটি শেষ করা সম্ভব হয়নি। গতকাল ১০-১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। গরু বাছুরসহ মালামাল লুটপাট করা হয়েছে। ১০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। গতকাল সন্ধ্যার পর গ্রামটি নারী পুরুষ শূন্য হয়ে পড়েছে। সারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শিদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযান অব্যাহত আছে।